আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের বিদ্যাবাড়ি কর্তৃক আয়োজিত নতুন একটি আয়োজন, যেটি কিনা ব্যাংক জব প্রস্তুতির স্পেশাল লাইভ ক্লাস এখন থেকে আপনারা পাচ্ছেন আমাদের বিদ্যাবাড়ির সাথে। এবং আমরা প্রতিনিয়ত যে ব্যাংক জবের মধ্যে যে চাকরি পরীক্ষায় প্রশ্নগুলো এসে থাকছে এবং সবথেকে গুরুত্বপূর্ণ সবথেকে গুরুত্বপূর্ণ টপিক ধরে ধরে, সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ধরে ধরে, সবথেকে কনফিউজিং প্রশ্নগুলো ধরে ধরে আমরা চাইবো এমনভাবে সলভ করার জন্য যাতে করে ওই প্রশ্নর জের ধরে আপনার পুরো টপিকটি কভার হয়ে যায়। এখন যেহেতু আমরা ব্যাংক জবের কথা বলছি, ব্যাংক জব নিয়ে প্রথমে আমাদের ব্যাংক জবের কথা যখন আমরা প্রথমেই বলে থাকি, সেক্ষেত্রে আমাদের একটা ব্যাপার মাথায় রাখতে হবে যে আমরা যদি ব্যাংকে চাকরি পেতে চাই বা ব্যাংকে নিজেদেরকে একটা পজিশন ব্যাংকের জন্য সিকিউর করতে চাই, আপনি দেখবেন ব্যাংক জবে ইংরেজির কোনো বিকল্প নেই। কেননা ব্যাংক জবে আপনি শুধু বাংলা প্রশ্নটি ছাড়া আর কোনো একটি প্রশ্ন পাবেন না যেটি ইংরেজিতে আসে সচরাচর। সেই ক্ষেত্রে দেখা যায় যে এই যে ইংরেজি যে ব্যাপারটা, ইংরেজি আপনার বোঝার দক্ষতার জন্য গুরুত্বপূর্ণ, ইংরেজি আপনার যে ওভারঅল যে ইংরেজি আন্ডারস্ট্যান্ডিং, সেটি আপনি গণিতেও আপনার কাজে লাগবে। গণিতেও কিন্তু ম্যাথগুলো কিন্তু ইংরেজিতেই এসে থাকে। তাছাড়া আপনি রিটেনে যান, ফোকাস রাইটিং থেকে শুরু করে থাকে না যে অনুবাদ থেকে শুরু করে যা আছে সবকিছু মোটামুটি ইংরেজি কেন্দ্রিক হয়। অর্থাৎ ইংরেজিটা ব্যাংক জবের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর অ্যাজ ওয়েল অ্যাজ আমরা জানি যে কোনো চাকরি পরীক্ষার মধ্যে এখন ইংরেজিটা খুবই গুরুত্ব দিচ্ছে। এবং আপনি যদি একটু আশেপাশে খেয়াল করেন, আপনি দেখবেন যে ইংরেজি জানে যে সে কিন্তু চাকরি করে ফেলছে, যে কোনো একটা চাকরি তার ম্যানেজ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে ইংরেজিটা আমাদের জন্য একটা ক্রুশিয়াল সাবজেক্ট। যদিও আমাদের মাতৃভাষা ইংরেজি না, কিন্তু তাও ইংরেজিটা আমাদের জন্য একটি ক্রুশিয়াল সাবজেক্ট, কেননা আমরা মোস্ট অফ দ্য কেসেস ইংরেজি একটু ভয় পেয়ে থাকি। এবং এই ভয়টি আমিও পেতাম, বাট বর্তমানে যে সিচুয়েশনটা হয়েছে, স্টাডি করতে করতে যখন একটা পর্যায়ে দেখলাম যে ইংরেজিটাকে না আসলে খুব সহজভাবে বোঝা যায়, খুব সহজভাবে চিন্তা করে এটাকে অ্যান্সার বের করা যায়, খুব সহজভাবে ইংরেজিটাকে আয়ত্ত করা যায়। ইংরেজির যে রুলসগুলো আছে, এই রুলসগুলো চিন্তা না করেও লজিক দিয়েও ইংরেজি শেখা যায়। এবং সেই লজিকটাই আপনাদেরকে আমি দেখাবো যে ইংরেজি ব্যাপারটা কতটুকু সহজ এবং আমরা এটাকে কতটুকু কমপ্লিকেটেড বানাই। তো সেজন্য আমরা আজকে যে আমাদের ব্যাংক জব প্রস্তুতির প্রথম লাইভ ক্লাসটি আছে, সেখানে আমরা এখন থেকে এই সেশনটি প্রতি একটা সার্টেন টাইম পর পর হতে থাকবে। এবং সেখানে আজকের যে ক্লাসটি আছে সেখানে আমি খুবই গুরুত্বপূর্ণ এবং ব্যাংক জবে বিগত বছরগুলোতে আসা কিছু প্রশ্ন নিয়ে এসেছি, যেই প্রশ্নগুলো আমরা সচরাচর মুখস্থ করে থাকি এবং সচরাচর এই প্রশ্নগুলোর মধ্যে মুখস্থ করার কারণে আমাদের একটু ঝামেলায় পড়ে যেতে হয়। কেননা এই প্রশ্নগুলো মুখস্থ বিদ্যায় খুব বেশি একটা অ্যান্সার করে প্রপার অ্যান্সারটা পাওয়া যায় না। অনেক সময় আপনি যেটা মুখস্থ করছেন তার ঠিক উল্টোটা গিয়ে আপনি বসিয়ে দিচ্ছেন, কেননা মেমোরাইজিং উইল নট হেল্প টু লার্ন ইংলিশ। সো এই জন্য আমরা কিছু টেকনিক দেখব এবং আপনাদেরকে বলে রাখছি যে আমি আপনাদের বিদ্যাবাড়ি ইংলিশ লেকচারার হিসেবে আছি, আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম। তো এখন যেটা বলছিলাম যে ইংরেজির যে কিছু প্রশ্ন আছে, আমরা যদি একটু প্রশ্ন অ্যানালাইসিস করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে ইংরেজি সাবজেক্টটা কতটুকু সহজ। তো সেক্ষেত্রে আমরা যদি একটু দেখি, প্রথম প্রশ্নটা যদি আমরা একটু দেখি, ব্যাংকে আসা একটি প্রশ্ন যে ট্রুথ মাস্ট প্রিভেল ইন দ্য লং রান। প্রথমত আমাকে কোনো ইংরেজি যদি প্রশ্ন আমাকে বুঝতে হয় বা কোনো একটা ইংরেজির প্রশ্ন যদি আমাকে অ্যান্সার করতে হয়, সেক্ষেত্রে আমাকে প্রথমেই ইংরেজির অর্থটা বুঝতে হবে যে প্রশ্নে কি বলতে চাওয়া হয়েছে বা প্রশ্নে কি বলছে। দেখেন, যখন বলছে যে ট্রুথ মাস্ট প্রিভেল ইন দ্য লং রান, দীর্ঘমেয়াদে সত্যটা প্রকাশিত হয়। তো সেই ক্ষেত্রে এই অর্থটা যদি আমি না জানি, আমার কিন্তু এক্সাম্পল বা আমার যে অপশনগুলো আছে সেখান থেকে প্রপার অ্যাপ্রোপ্রিয়েট অপশনটা আমাকে খুঁজে বের করতে আমার একটু টাফই হয়ে যাবে। এবং আমি একটি ইংরেজি মেথডের কথা খুব বলে থাকি এবং আমি পছন্দও করি। আমাদের শ্রদ্ধেয় এমআই প্রধান মুকুল স্যারও এই মেথডটির কথা বলে থাকেন প্রায় সময় ক্লাসের মধ্যে, যে এলিমিনেশন মেথড। আপনি কোনটা অ্যান্সার হবে তার থেকে বেশি গুরুত্ব দিবেন কোনগুলো অ্যান্সার হবে না এবং কেন অ্যান্সার হবে না। তো সেক্ষেত্রে আপনারা এই ব্যাপারগুলো যদি একটু খেয়াল করে দেখবেন আমাদের ইংরেজি বোঝাটা অনেক দূর পর্যন্ত চলে গিয়েছে। ফর এক্সাম্পল, এই যে আমরা সেন্টেন্সটি দেখলাম, এখানে বলা হচ্ছে যে ট্রুথ শব্দটি কোন প্রকারের নাউন। তার যেহেতু ট্রুথের ব্যাপারে বলা হচ্ছে, ট্রুথ শব্দটি কোন প্রকারের নাউন জানতে চাওয়া হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই আমাদের নাউনের প্রকারভেদটা জানতে হবে। এবং সেই প্রকারভেদ যদি জানি আমরা, সেক্ষেত্রে একটা একটা করে আমরা অপশনকে আমরা এলিমিনেট করতে পারবো।
ফর এক্সাম্পল, যখন আপনি নাউনের প্রকারভেদ বলবেন, আপনি প্রপার নাউন বলতে পারেন, আপনি কমন নাউন বলতে পারেন, আপনি ম্যাটেরিয়াল নাউন বলতে পারেন, আপনি অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে পারেন, অথবা আপনি কালেকটিভ নাউনও বলতে পারেন। তো সেক্ষেত্রে যে কোনো নাউনের জন্য যদি আমরা দেখি যে এই যে কমন নাউন বলছে, কমন নাউন বলতে আমরা কি বোঝাই? মূলত আমরা জাতি বোঝাই। তো সেই ক্ষেত্রে ট্রুথ মাস্ট প্রিভেইল ইন দ্য লং রান যখন বলা হচ্ছে, ট্রুথ কিন্তু কোনো জাতির মধ্যে পড়ছে না। তো সেই ক্ষেত্রে এটাকে আমরা ইজিলি বাদ দিয়ে দিতে পারছি। তারপর কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন দিয়ে বেসিক্যালি আমরা কি বোঝাই? কালেকটিভ মানেই সমষ্টি। তো সেক্ষেত্রে এটা একটা সমষ্টিবাচক নামের কথা বলা হয়, সেক্ষেত্রে ট্রুথ কিন্তু সমষ্টি বোঝায় না। তো সেজন্য এই অপশনটিও আমাদের কাছ থেকে বাদ পড়ে গেল। তারপরে আপনারা দেখুন ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন তো প্রথমত এবং শেষত কোনো সময় অ্যান্সারটি হবে না, কেননা ম্যাটেরিয়াল মানে আমরা জানি যে ম্যাটেরিয়াল মানে উপকরণ, এবং ট্রুথ যেটির কথা বলা হচ্ছে সেটি আমরা দেখতে পাই না, ধরতে পারি না, ছুঁতে পাই না, এটি উপকরণ হওয়ার প্রশ্নই আসে না। তো সেক্ষেত্রে আমাদের কাছে বাকি রইল অ্যাবস্ট্রাক্ট নাউন। এবং আমরা যদি অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে এবার ডিটেইলে জানতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে বলতে হবে যে অ্যাবস্ট্রাক্ট নাউন মানে হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া যেটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, কেবল শুধুমাত্র অনুভব করা যায়। ফর এক্সাম্পল, আপনি যখন বলছেন ট্রুথ, সত্য, সত্যকে আপনি অনুভব করতে পারবেন, সত্যকে কিন্তু আপনি দেখতে পাবেন না, সত্যকে আপনি অনুভব করতে পারবেন। সিমিলারলি আপনি যদি বলেন অনেস্টি, আপনি কিন্তু সততাকে দেখতে পাচ্ছেন না, কিন্তু অনুভব করতে পারছেন। আপনি এই জাতীয় যে কথাগুলো আছে, তো এগুলো কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন, মানে এগুলো একটি অ্যাবস্ট্রাক্ট আইডিয়ার উপরে বেস করে এদের নাম দেওয়া হয়েছে, সেজন্য এটি একটি অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখে নেই অ্যান্সারটি কি হবে। এটার অ্যান্সারটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার দেখি আরেকটা এক্সাম্পল, যে হি ওয়ান্টস টু প্লে দ্য ভায়োলিন। ইফ হি ওয়ান্টস টু প্লে দ্য ভায়োলিন, আই ড্যাশ দ্য পিয়ানো ফর হিম। এখানে একটা ড্যাশ দেয়া হয়েছে। তো এই যে ড্যাশটা আছে, এই ড্যাশের মধ্যে মানে এই যে ফিল ইন দ্য গ্যাপটা আছে, এই ফিল ইন দ্য গ্যাপের মধ্যে কোন অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটি এখানে বসবে? তো এটি একটি কন্ডিশনাল সেন্টেন্স, আমরা সবাই জানি যে ইফ যুক্ত একটি কন্ডিশনাল সেন্টেন্স, এবং এটার সূত্র যদি আমরা বলতে যাই সেক্ষেত্রে আমরা বলবো যে ইফ যুক্ত অংশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, তাহলে এর পরের অংশটা হবে পাস্ট ইনডিফিনিটে, সরি কি বলছি, ইফ হি ওয়ান্টস টু প্লে, হ্যাঁ, তো ইফ যুক্ত অংশটা যদি প্রেজেন্ট ইনডিফিনিটে হয়ে থাকে, সেক্ষেত্রে যে বাকি অংশটি আছে সেটা হয়ে যাবে ফিউচার ইনডিফিনিটে। তো সেক্ষেত্রে আমরা যদি এইটা কন্ডিশনাল সেন্টেন্সের এত মানে কি বলে যে এত মুখস্থ না করে একটু চিন্তা করি, যে কন্ডিশনাল সেন্টেন্সে বেসিক্যালি বলতে চাওয়া হচ্ছে কি, কন্ডিশনাল সেন্টেন্স মানে শর্তযুক্ত বাক্য, যখন একটি শর্ত জুড়ে দেয়া হয় একটি বাক্যের মধ্যে। ফর এক্সাম্পল, যখন আপনাকে বলছে যে ইফ হি ওয়ান্টস টু প্লে দ্য ভায়োলিন, যদি সে ভায়োলিন বাজানোর মানে যদি সে ভায়োলিন বাজাতে চায়, সেক্ষেত্রে আমি তার জন্য পিয়ানো বাজাবো। তো সেক্ষেত্রে আপনারা দেখুন, আমরা যদি অর্থই দেখতে চাই সেক্ষেত্রে আমরা বুঝবো যে একটা জায়গায় যখন বলা হচ্ছে যে সে যদি এটা করতে চায়, সেক্ষেত্রে আমি তার জন্য সেটি করব। তো আমরা যদি কন্ডিশন বা শর্ত চিন্তা করি, আমরা কিন্তু বলে থাকি যে তুমি আমাকে এটা দিলে আমি তোমাকে ওইটা দিব। তো এক্ষেত্রে একটা যে প্রেজেন্ট টেন্সে হলে আরেকটা ফিউচার টেন্সে হচ্ছে, এগুলো কিন্তু আমাদের প্রতিনিয়ত কথাগুলোর মাধ্যমে আমরা প্রকাশ করতে পারছি। যেমন আপনি আমাকে এটি দিলে আমি আপনাকে সেটি দিব, আপনি যদি আমার জন্য গান গান আমি আপনার জন্য পিয়ানো বাজাবো। কথাগুলো কিন্তু প্রতিটি একটি প্রেজেন্ট টেন্সে আমি বলছি, এবং আমার আরেকটি অ্যান্সার কিন্তু ফিউচার টেন্সে চলে আসছে। তো সেক্ষেত্রে আমাদের মুখস্থ করার প্রয়োজনই পড়ছে না, কেননা সেন্টেন্সের যে মিনিং সেটা দিয়ে আমরা বুঝে যেতে পারছি। দেখেন এখানে ইফ হি ওয়ান্টস টু প্লে দ্য ভায়োলিন, আই ড্যাশ প্লে আই ড্যাশ পিয়ানো ফর হিম। তো সেক্ষেত্রে প্লেটা যেহেতু হচ্ছে না, কেননা এখানে একটা প্রেজেন্ট টেন্সে আছে আরেকটা ফিউচার টেন্সে হবে। অ্যাম প্লেইং কেন হচ্ছে না, কেননা দুটোই প্রেজেন্ট টেন্সে চলে যায়। হ্যাভ প্লেড হচ্ছে না, কেননা এটা পারফেক্ট টেন্সে চলে যায়। এবার আসি শ্যাল প্লে। শ্যাল প্লেটা অ্যান্সার হবে, কিন্তু শ্যাল এবং উইল নিয়ে একটা সবার মনে কনফিউশন থাকে যে শ্যাল কোথায় বসবে এবং উইল কোথায় বসবে। মডার্ন ইংলিশ গ্রামারে কিন্তু বলে রাখা ভালো, আমরা সবাই জানি যে ফার্স্ট পার্সনের সাথে শ্যাল বসে থাকে এবং সেকেন্ড বা থার্ড পার্সনের সাথে উইল বসে থাকে, বাট মডার্ন ইংলিশ গ্রামারে কিন্তু সব জায়গায় শ্যাল কথাটি ব্যবহার করা হয়, সরি উইল কথাটি ব্যবহার করা হয়। তো সেক্ষেত্রে শ্যাল কিন্তু না বসিয়ে যদি অপশনে শুধু উইল থাকে, সেক্ষেত্রে উইলটি বসালেও অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে। তো এখন দেখেন এটার অ্যান্সারটা কি আছে, shall play piano for him।
এই যে অ্যান্সারটি, এটি কিন্তু আমরা মুখস্থ করলাম না, আমরা কিন্তু লজিক দিয়ে ব্যাপারটা বুঝে গেলাম যে ইংরেজিতে যখন আমি বলছি একজনকে যে তুমি আমার জন্য এটা করো, আমি তোমার জন্য সেটা করব, সেক্ষেত্রে আমি যখন কন্ডিশন দিচ্ছি আমি কিন্তু একটা কিছু স্যাটিসফাইড হলেই আরেকটা কিছু করব। তো আমি যখন এটা বলছি, এটা যদি আমি একটু বেসিক্যালি মানে লজিক্যালি আমি যদি একটু রিলেট করি, আমার কাছে কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স একেবারেই সহজ হয়ে যায়। এরপরের কোয়েশ্চেনটা দেখি আমরা, যে জামাল অ্যান্ড আই ড্যাশ টু স্কুল। যখন বলা হচ্ছে যে জামাল অ্যান্ড আই ড্যাশ টু স্কুল, সেক্ষেত্রে এখানে একটি ভার্ব বসবে। তো ভার্ব, এখানে আমরা 4টি ভার্ব দেখতে পাচ্ছি, 4টি ভার্বের মধ্যে একটি ভার্ব বসবে। তো সেক্ষেত্রে আমরা যখন দেখতে পাচ্ছি, অনেকেই বলছেন সি। আচ্ছা, এটার অ্যান্সার আপনাদের কাছে কি মনে হচ্ছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন। তো সেক্ষেত্রে আমি কোয়েশ্চেনটি অ্যানালাইসিস করতে থাকি, যেহেতু আমরা কোয়েশ্চেনটি দেখছি। যখন বলা হচ্ছে জামাল অ্যান্ড আই, এখানে মানুষ কয়জন? 2জন, একজন জামাল, একজন আমি। এই যে 2জন মানুষের কথা বলা হচ্ছে, আমরা কিন্তু নর্মালি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ব্যাপারে যদি মানে আমরা যদি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কথা বলি, সেক্ষেত্রে কিন্তু আমরা জানি যে সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বটি হয় সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার হয়, ভার্বটি হয় প্লুরাল নাম্বার। ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ ওয়াটার। তো আপনি যখন দেখছেন যে এখানে 2টো সাবজেক্ট আছে, তো 2টো সাবজেক্ট নিশ্চয়ই 2টো যখন মিন করছে সেটি 1-এর থেকে বেশি, এবং 1-এর থেকে যেহেতু বেশি, সেক্ষেত্রে এখন এই জায়গাটাই হবে প্লুরাল নাম্বার। তো এখন একটা কনফিউশন আমাদের মনে প্রায় সময় হয়ে থাকে, এবং স্টুডেন্টরা প্রায় সময় এটা নিয়ে কনফিউশনে পড়ে থাকেন যে ভার্বের সাথে এস যুক্ত করলে কি সেটা সিঙ্গুলার হয় নাকি প্লুরাল হয়, বা অনেক সময় নাউনের সাথে এস যুক্ত করলে কি সেটা সিঙ্গুলার হয় নাকি প্লুরাল হয়। এটার জন্য এই কনফিউশনটা এই জন্য এই প্রশ্নটা নেওয়া হয়েছে। সেক্ষেত্রে আমি বলছি যে ভার্ব যখন আপনি দেখবেন, প্রতিটি ভার্বই প্লুরাল থাকে, এবং আমরা যখন ভার্বের সাথে এস বাই এস যুক্ত করি, সেক্ষেত্রে কিন্তু আমরা ভার্বটিকে সিঙ্গুলার বানাই। আমরা যখন ভার্বের সাথে এস বাই এস যুক্ত করি, তখনই কিন্তু ভার্বটি সিঙ্গুলার হয়, এবং আমরা যখন নাউনের সাথে এস বাই এস যুক্ত করি, সেক্ষেত্রে কিন্তু নাউনটি প্লুরাল হয়। এই যে বেসিক জিনিসটা জানলে এই প্রশ্নটি আমাদের জন্য কোনো ঝামেলাই ক্রিয়েট করবে না। দেখেন, যখন বলছে জামাল অ্যান্ড আই, তো আমার এবং জামালের কথা বলা হচ্ছে, সেজন্য নিশ্চয়ই 2জন মানুষের কথা বলছে। এখানে ওয়াকিং তো সেন্টেন্সের স্ট্রাকচারই যাওয়ার কথা না, এখানে ওয়ার্কস যাবে না, কেননা ভার্বের সাথে এস যুক্ত করেছে এবং এটি সিঙ্গুলার হয়ে গিয়েছে। সেক্ষেত্রে ওয়ার্কটাও অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার না। সেক্ষেত্রে আমরা যদি দেখি ওয়ার্কসটাও অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার না হয়, সেক্ষেত্রে আমাদের এখানে অ্যান্সার কি হতে পারে? ওয়ার্ক। তো আর ওয়ার্কটা হবে না কেন? কেননা এটা ইটসেলফ একটা প্লুরাল ভার্ব। তো সেক্ষেত্রে আর ওয়ার্কটা অ্যাপ্রোপ্রিয়েট অক্সিলারি ভার্ব হিসেবে সেন্টেন্সে এখানে প্রয়োজন নেই। সেক্ষেত্রে এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে ওয়ার্ক। আপনারা অনেকেই পেরেছেন, বাট এটাকে এমনভাবে আমি একটু ডিটেইলে বলে দেওয়ার কারণ হচ্ছে যাতে করে আপনারা একেবারে বেসিকটা থেকে জানতে পারেন। এবং ব্যাংকের যে ব্যাংকে যেহেতু ইংরেজি খুবই গুরুত্বপূর্ণ থাকে, খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট, সেক্ষেত্রে আপনারা যদি একবারে ভেতর থেকে খুব ভালো করে জানেন, আপনাদের জন্য ব্যাংকে ভালো করা সম্ভব। এবং ব্যাংকে চাকরির জন্য কিন্তু আমি আবারও বলছি যে ইংরেজি খুবই গুরুত্বপূর্ণ, ইংরেজি খুবই মাইনে রাখে ব্যাংকে চাকরি পাওয়ার জন্য। এবং আপনি যদি ইংরেজিতে ভালো হন, আপনি যে কোনো চাকরি পরীক্ষায় ভালো করবেন। সেটা আপনি নিজেও দেখছেন যে যারা ইংরেজিতে ভালো আছেন তারা কিন্তু যে কোনো চাকরি পরীক্ষায় ভালো করছেন। এবার আসেন তারপরে আরো একটি প্রশ্ন দেখি। বলা হচ্ছে 3/4 of the work ড্যাশ ফিনিশড। যখন এই জাতীয় কোনো একটা সেন্টেন্স থাকে, এই জাতীয় কোনো একটা কোয়েশ্চেন জানতে চাওয়া হয়, সেটা কিন্তু আমরা মুখস্থ যদি অনেক সময় করি, মুখস্থে কিন্তু আমি করে দিচ্ছি, কি বলে যে আমরা মুখস্থে কিন্তু অনেক সময় বসিয়ে দেই যে যদি এই ফ্র্যাকশন টাইপের কোনো একটা ওয়ার্ড থাকে কোনো একটি সাবজেক্ট হিসেবে, সেক্ষেত্রে কিন্তু কি বলে যে সেন্টেন্সের শুরুতে থাকলে পরের সাবজেক্টটি কিন্তু আপনার যে ওয়ার্ক আছে এই কথাটি কিন্তু বেসিক্যালি হয়ে যায়, কি বলে যে আপনার এই সাবজেক্ট অনুযায়ী এখানকার ভার্বটি বসে। মুখস্থ যদি করতে চাই যে 3/4 যখন একটা ফ্র্যাকশন থাকে, সেক্ষেত্রে এই সাবজেক্ট অনুযায়ী এই ভার্বটি বসে। তো এটা হচ্ছে একটা কনফিউশন এখানে, যে এইখান থেকে প্রশ্ন আসে। এবং আরেকটি প্রশ্ন আসতে পারে যে 3/4 হলো কেন, 3/4 হলো না কেন? তো সেক্ষেত্রে এই যে ব্যাপারটা,
এই যে ব্যাপারটা, এটা যদি একটু গুরুত্ব দিয়ে আমরা দেখি যে এই যে জায়গাগুলো আছে এখানে আমাদেরকে একটু ভালো করে যদি আমরা দেখি, দেখব যে এই যে 3/4 অফ দ্য ওয়ার্ক, আমি চিন্তা করে একটু দেখি তো এই যে ওয়ার্কের কথা বলা হচ্ছে, ওয়ার্কের কথাও যখন বলা হচ্ছে সেটি কিন্তু বেসিক্যালি আপনার বলা হয়ে থাকে যে একটি কাজ, তো একটি কাজ তো নিশ্চয়ই সিঙ্গুলার একটি জিনিস। তো সেক্ষেত্রে যখন আপনি একটা সিঙ্গুলার জিনিসের কথা বলছেন, এই যে হ্যাজ বিন কথাটা সেটি কিন্তু একটি সিঙ্গুলার ভার্ব, হ্যাজ বিনটা হচ্ছে একটি প্লুরাল ভার্ব। তো এই যে কথাটা এক্ষেত্রে হ্যাজ বিন বসবে। এবং আরেকটি নোট যদি আমরা দেখি যে হ্যাভ বিন এবং হ্যাজ বিন যখন বসছে এবং 1/3 এবং 2/3 এই দুটি ব্যাপারের মধ্যে একটু পার্থক্য আছে। এই বেসিকটা আমরা একটু জেনে নেই যে এই বেসিক পার্থক্যগুলো কি আছে। যেমন 1/3 হয় এটা, কিন্তু এটা 2/3 হয় কেন? এটা কিন্তু অনেক চাকরি পরীক্ষায় এসে থাকে। যখন বলা হয় 1/3 তখন থার্ডের সাথে এস যুক্ত হয় না, যখন বলা হয় 2/3 তখন কিন্তু থার্ডের সাথে এস যুক্ত করা হয়। সেক্ষেত্রে আমরা যদি এটাকে এমনভাবে মনে রাখতে চেষ্টা করি যে 2/3 1/3 যখন বলা হবে তখন তো তিনটি অংশের একটি অংশ, তার মানে এটি একটি সিঙ্গুলার বোঝানো হচ্ছে। সেক্ষেত্রে এটার সাথে এস যুক্ত হয় না, আমি মনে রাখার টেকনিক হিসেবে বলছি। যখন বলা হয় 2/3 তার মানে এই যে 3 এর দুটি অংশ হচ্ছে এই 2/3, তো এই 2/3টা প্লুরাল হিসেবেই কিন্তু এখানে আপনি মনে রাখতে পারেন যে এখানে 2/3 হবে, এখানে 2/3 হবে না, এখানে 2/3 হবে, 2/3 হবে না। তো সেক্ষেত্রে আমরা যদি একটু টেকনিক দিয়ে মনে রাখতে চাই, আমরা কিন্তু অনেক কিছু টেকনিক দিয়ে মনে রাখতে পারবো। হ্যাঁ, এখন বলে নিচ্ছি। আচ্ছা, এরপরের প্রশ্নটি দেখি যে আমরা একটু দেখতে পাচ্ছি যে আমাদের সামনে কম্বাইন্ড ব্যাংকের একটা প্রিপারেশনের জন্য আমরা কোর্স চালু করতে যাচ্ছি, যেটা কিনা আপনারা দেখছেন যে 4000 টাকা ভর্তি ফি আছে এটার। তো এটা হচ্ছে ব্যাংক জব প্রিমিয়াম লাইভ একটি আমরা কোর্স চালু করতে যাচ্ছি, এবং সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান সেক্ষেত্রে আমরা পরবর্তীতে আপনাদেরকে নাম্বারটি দেখিয়ে দিচ্ছি, যেখানে আপনারা ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন। এবার দেখেন আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটি কিনা যখন বলা হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, আপনাকে যখন বলা হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, এই যে কারেক্ট একটা সেন্টেন্সের কথা বলা হচ্ছে, এটি কিন্তু কারেকশন হিসেবে আসতে পারে, এটি কিন্তু গ্রামারের যে কোনো সাইড থেকেই আসতে পারে, যে কোনো ভাবেই আসতে পারে। কারেকশন একটি জায়গা যেখানে আপনি যে কোনো সেক্টরকে টাচ করতে পারে, আপনি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলেন, আপনি কি বলে রাইট ফর্ম অফ ভার্বকে বলেন, আপনি প্রিপোজিশনকে বলেন, যে কোনো জায়গায় এই কারেকশনটা আসতে পারে। কারেকশন যে সেক্টরটা আছে সেখানে কিন্তু যে কোনো জায়গায় টাচ করতে পারে। এবং এখানে একটা খুব কমন একটা এক্সাম্পল আছে, এবং এই কমন এক্সাম্পলটা অনেক চাকরি পরীক্ষায় আসে, এবং তবুও চাকরি পরীক্ষায় মানুষ ভুল করে থাকে। এই যে ভুল করা সেটি কিন্তু আপনার কি বলে যে আমরা মুখস্থ করে থাকি দেখে মোস্ট অফ দ্য কেসেস আমরা ভুল করে থাকি। ফর এক্সাম্পল, আমি যখন বলছি যে আই উইশ আই ওয়াজ অ্যাজ টল অ্যাজ মাই ব্রাদার, এই যে আই উইশের পরে নর্মালি তো আই এর সাথে ওয়াজ হয়, আমরা জানি যে আই এর সাথে ওয়াজ হয়ে থাকে, কিন্তু আপনি যখন আই উইশ কথাটি বলছেন, এই উইশ কথাটির পরে যদি আপনার কোনো বি ভার্ব থাকে সেটি সবসময় ওয়্যার হবে। এটা একটা ইংরেজির খুব বেসিক একটা প্রিন্সিপালস। আপনি যখন আই উইশ কথাটি বলছেন এরপরে যদি কোনো বি ভার্ব থেকে থাকে সেক্ষেত্রে সেটি ওয়্যার হয়, এবং এছাড়া যদি অন্য কোনো ভার্ব থেকে থাকে সেক্ষেত্রে তার পূর্বে মানে অন্য যে কোনো একটি ভার্ব যদি থেকে থাকে তার পূর্বে শুড ব্যবহৃত হতে পারে, তার পূর্বে কুড ব্যবহৃত হতে পারে। যখন আপনি বলছেন যে আই উইশ আই ওয়্যার অ্যাজ টল অ্যাজ মাই ব্রাদার, এই ওয়্যারটা হয়ে যাচ্ছে এই উইশের কারণে। যখন আপনি বলছেন আই উইশ আই ওয়্যার অ্যাজ টল অ্যাজ মাই ব্রাদার, সেক্ষেত্রে কিন্তু এটি এই যে ওয়্যার কথাটি এটি হয়ে যাচ্ছে, যেহেতু উইশ কথাটি আপনি বলেছেন এই উইশের কারণে আপনার আই এর সাথে ওয়্যার হয়ে যাচ্ছে। অন্য সকল ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে আই এর সাথে ওয়াজ হয়ে থাকে, বাট এই যে উইশ কথাটি এটির জন্য এখানে ওয়্যার হয়ে যাচ্ছে। দেখেন এই প্রপার অ্যান্সারটি কি, আই উইশ আই ওয়্যার অ্যাজ টল অ্যাজ মাই ব্রাদার। এরপরে একটি প্রশ্ন দেখে নেই, আমি এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, এটি ব্যাংকে বলেন, বিসিএস এ বলেন, চাকরির যে কোনো পরীক্ষায় বলেন, নবম গ্রেড বলেন, দশম গ্রেড বলেন, প্রাইমারি বলেন, বা এমনিতে কোনো অ্যাডমিশন টেস্ট বলেন, চাকরির যে কোনো পরীক্ষা বলেন, আপনি যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা, মানে এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ আপনার জন্য।
প্রশ্নটি হচ্ছে আই এম লুকিং ফরওয়ার্ড ড্যাশ ইউ। এই যে লুকিং ফরওয়ার্ড টু ড্যাশ ইউ, নর্মালি কিন্তু লুকিং ফরওয়ার্ড মানে এরপরে যে সিইং ইউ আমরা বলতে পারি বা টু সিইং ইউ বলতে পারি, কিন্তু বেসিক্যালি এটা যে টু তারপরে একসাথে সিইং হয়ে যাচ্ছে, এটা কিন্তু আমাদের কাছে দেখতে একটু কেমন যেন মনে হচ্ছে যে টু এর পরে সিইং কি হবে নাকি। বেসিক্যালি এই যে কিছু কিছু শব্দ আছে এদের পরে সবসময় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, যেমন মাইন্ড হতে পারে এমন একটি শব্দ, ক্যান নট হেল্প হতে পারে এমন একটি শব্দ, তারপরে আপনার কি বলে যে লুক ফরওয়ার্ড টু হতে পারে এমন একটি শব্দ, তারপর উইথ এ ভিউ টু হতে পারে এমন একটি শব্দ। এই যে শব্দগুলো আছে এই শব্দগুলোর সাথে ভার্বের সাথে এই শব্দগুলো যখন বসে তখন কিন্তু ভার্বের সাথে সবসময় আইএনজি যুক্ত হয়। ফর এক্সাম্পল আপনি যখন বলছেন আই এম লুকিং ফরওয়ার্ড টু, সেক্ষেত্রে কিন্তু সিইং হয়ে যাবে। লুকিং ফরওয়ার্ড টু সিইং ইউ, এটি পুরোটাই একসাথে একটি প্রকাশ করছে যে আমি তোমাকে দেখার আশা প্রকাশ করছি বা আমি তোমাকে দেখতে চাচ্ছি। তো এই যে ব্যাপারটি এটি কিন্তু একটা ইউনিক রুলস যে লুকিং ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, তারপর মাইন্ড, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, এই যে কথাগুলো আছে এগুলোর সাথে মূল ভার্বের এগুলোর পরে মূল ভার্বের সবসময় আইএনজি যুক্ত হয়। এবার দেখি এর পরের প্রশ্নটিতে কি আছে। দেখেন অ্যান্সারটি কিন্তু লুক টু সিইং ইউ অ্যান্সারটি চলে এসেছে। এরপরের প্রশ্নটা যদি দেখি যে আই ওপেন্ড দ্য ডোর অ্যাজ সুন অ্যাজ আই ড্যাশ দ্য বেল, আমি যখনই বেলের শব্দ শুনেছিলাম তখনই আমি দরজাটি খুলেছিলাম। আপনি দেখেন এটা যদি আপনি মুখস্থ করতে যান খুবই আননেসেসারি একটা জিনিস মুখস্থ করার জন্য, কেননা আপনি দেখতে পাচ্ছেন যখন আপনাকে বলা হচ্ছে যে আই ওপেন্ড দ্য ডোর, আমি দরজাটি খুলেছিলাম, অ্যাজ সুন অ্যাজ যখনই, আই ড্যাশ দ্য বেল, আই হ্যাভ হার্ড হচ্ছে এখানে হচ্ছে না এই কারণে, কেননা যে একটা সেন্টেন্স আপনি যখন পাস্ট টেন্সে আনছেন তখন আরেকটি সেন্টেন্স একই সাথে একটি কাজকে কেন পাস্টে হবে, সেটি নিশ্চয়ই পাস্টে হবে না, সেটি নিশ্চয়ই একটা যেহেতু আপনি পাস্ট টেন্সে আনছেন সেটি আরেকটি জায়গায় কেন আপনার প্রেজেন্ট পারফেক্ট হবে। আমরা জানি হ্যাভ হার্ড হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তো একটি অংশ যখন আপনি পাস্ট টেন্সে আছে আরেকটি অংশ নিশ্চয়ই আপনার প্রেজেন্ট পারফেক্টে হবে না। তো সেক্ষেত্রে এই যে কথাটি এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট না, ওয়াজ হিয়ারিংও হবে না, কেননা আপনি দেখেন সেন্টেন্সের যে বেসিকটা যেটা বোঝাচ্ছে যে আমি তখনই খুললাম যখন আমি বেলটার শব্দ শুনেছিলাম, সেক্ষেত্রে এখানে কিন্তু চলমান কোনো কাজ বোঝানো হয়নি। তারপরে অ্যাজ হার্ড এটাও কিন্তু আপনার অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে না, কেননা আপনার যখন আপনি অ্যাজ হার্ড বলছেন তার মানে কি একটা কনজাংশন যুক্ত করে কথাটি বলছেন, উইচ ইজ নট নেসেসারি। এরপরে দেখেন হার্ড কথাটি বলা হচ্ছে I opened the door as soon as I heard the bell, তো সেক্ষেত্রে একটি কাজ যখন হয়েছিল তখনই আমি এই কাজটি করেছিলাম, মানে যখন আপনি বেলটি শুনেছিলেন অতীতে তখনই কিন্তু আপনি দরজাটি খুলেছেন, তো সেক্ষেত্রে এটি এমনিতেই বোঝা যাচ্ছে যে এটি হার্ড হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আননেসেসারি আমরা সূত্র মুখস্থ করে কেন আমাদের মাথার বার্ডেন বাড়াবো। দেখেন এখানে অ্যান্সারটা হার্ড হয়ে গিয়েছে। এরপরে দেখি হি টক্স অ্যাজ ইফ হি হ্যাশ এভরিথিং, যখন আমাকে বলছে যে সে এমনভাবে কথা বলছে যেন সে সব কিছু জানে, তো সেক্ষেত্রে আপনি যখন এই যে অ্যাজ ইফ যুক্ত কথাগুলো, অ্যাজ ইফ যুক্ত কথার মানে থাকে না যে আমরা রুলস হিসেবে কি জানি যে অ্যাজ ইফ যুক্ত কথার যদি একটা অংশ থাকে প্রেজেন্ট ইনডিফিনিটে আর একটা অংশ থাকে পাস্ট ইনডিফিনিটে, একটা অংশ যদি থাকে পাস্ট ইনডিফিনিটে অপর অংশ থাকে পাস্ট পারফেক্টে, যেটি হচ্ছে আমাদের মুখস্থ কথা। এবার আসেন আমরা মুখস্থ না করে একটু অন্যভাবে চিন্তা করি যে কি আসলে বলা যায় বা কিভাবে এটা সহজে মনে রাখা যায়। দেখেন এখানে সেন্টেন্সের মিনিং দিয়ে যদি দেখি যে হি টক্স, সে এমন ভাবে কথা বলে অ্যাজ ইফ যেন হি, যদি আমি বলি নিউ এভরিথিং মানে সেক্ষেত্রে সে সবকিছু আগে থেকেই জানে, তো সে এমন ভাবে কথা বলে যেন সে সবকিছু আগে থেকেই জানে, তার মানে কি একটি অংশ যখন আমি বলছি যে সে এমন ভাবে কথা বলছে সে যেন আগে থেকেই সবকিছু জেনে এসেছে, তার মানে কি একটি অংশ প্রেজেন্ট হলে আরেকটি অংশ পাস্টে হয়ে যাচ্ছে, যে সে আগে থেকে জেনেই আমাকে এখন এমন ভাবে ভাব নিয়ে কথা বলছে সে সবকিছু জেনে গিয়েছে, এটি একভাবে চিন্তা করা যায়। আবার যদি দেখেন এটা কিন্তু একটা নিয়ম আপনার শেষ হয়ে গেল অলরেডি, আপনি লজিক দিয়ে চিন্তা করছেন যে একটি অংশ যখন আমাকে বলছে যে সে এমন ভাবে কথা বলে যেন সে তার আগে থেকে সবকিছু জেনে এসেছে, যখন আপনি বলছেন যে সে এমন ভাবে কথা বলে যেন সে তার আগে সবকিছু জেনে এসেছে, তার মানে একটি অংশ প্রেজেন্ট হলে আরেকটি অংশ কিন্তু পাস্টে আমার চলে যাচ্ছে অটোমেটিক্যালি, কেন অর্থই আমাকে অ্যালাউ করছে।
এরপরে আসেন আরেকটি রুলে, যেটি কিন্তু এখানে নাই বাট একই সাথে আমি কভার করে দিতে চাচ্ছি। যেমন এখানে যদি আপনার পাস্ট ইনডিফিনিট থাকতো, সেক্ষেত্রে এখানে হতো পাস্ট পারফেক্ট টেন্স। আমরা কি জানি যে অতীতকালের দুটো কাজ যদি একত্রে সম্পন্ন হয়, সেক্ষেত্রে একটি কাজের পূর্বে যে কাজটি হয়েছে, যে কাজটি সবার পূর্বে হয়েছে, সেটি কিন্তু পাস্ট পারফেক্ট হয়, এবং যে কাজটি তারপরে হয়েছে সেটি কিন্তু পাস্ট ইনডিফিনিট হয়। সেক্ষেত্রে আমি যখন দেখছি যে হি টকড যদি হতো এখানে হি টকড, তার মানে এটা হয়েছে মানে নিকট পূর্বে, মানে ধরেন যে দুটো কাজের অতীতের দুটো কাজের মধ্যে পরের যে কাজটি হয়েছে সেটি হচ্ছে টকড, এবং তার পূর্বে যে কাজটি হয়েছে সেখানে যদি আমি বসাতাম যে হি হ্যাড নোন এভরিথিং, যখন আমি বসাতাম সেক্ষেত্রে কিন্তু সে এমনভাবে কথা বলছিল যেন সে তার আগে থেকেই সবকিছু জানতো। এই যে কথাগুলো আমরা বলছি, আমরা কিন্তু বাংলা দিয়ে যদি চিন্তা করি, ইংরেজিটা খুবই সহজ একটি ল্যাঙ্গুয়েজ, খুবই সহজ একটি ভাষা, সেক্ষেত্রে আমাদের আননেসেসারি আলাদা করে মুখস্থ করার প্রয়োজনই পড়ে না। সেজন্য আমাদের যে ব্যাপারটা, আমরা হচ্ছে ইংরেজিটা বুঝতে একটু ঝামেলা হয়, ইংরেজিটা আসলে কিভাবে প্রপারলি পড়তে কিভাবে হয় সেটা আমরা মাঝে মধ্যে একটু ঝামেলা ফেস করে থাকি। এবং আমি বিশ্বাস করি যে আমরা যদি ইংরেজিটা বুঝে পড়ি, ইংরেজি বাংলার থেকে অনেক সহজ একটি ভাষা। কেননা আপনি বাংলায় কিন্তু তুই, তুমি, আপনি তিনভাবে মেনশন করতে পারছেন, কিন্তু ইংরেজিতে কিন্তু ইউ দ্বারা সবকিছুই বলা হয়ে যাচ্ছে, সবাইকে আপনি মেনশন করছেন ইউ দ্বারা। তো এই যে কথাগুলো আছে, এই কথাগুলো কিন্তু বাংলায় প্রতিটা কথাই কিন্তু অনেক বেশি করে বলতে হয়, ইংরেজিতে অনেক ছোট করে অনেক বড় কথা বলে ফেলা যায়। সেক্ষেত্রে আমরা যদি ইংরেজি কিভাবে পড়তে হবে সেটি যদি আমরা একটু ভালো করে জানি, সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই ভালো করতে পারবো। এবার দেখি এরপরে আমাদের আর কি প্রশ্ন আছে। দেখেন এটার অ্যান্সারটাও নিউ হয়েছে। এরপরে যদি আমি দেখি যে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, সেক্ষেত্রে যখন আমি বলছি যে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, তার মানে কি? আমরা তো এতটুকু জানি যে যখন একটি ভার্ব একই সাথে ভার্ব এবং নাউনের কাজ করে তাকে জিরান বলে। এটা একটা আমি আপনাদেরকে নোট করে দিই একত্রে, কেননা এখানে একটু কনফিউশন আছে, অনেকেরই এটা নিয়ে কনফিউশন হয়। যখন একটি ভার্ব একই সাথে ভার্ব এবং নাউনের কাজ করে, তখন তাকে জিরান বলে। আবার যখন একটি ভার্ব একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে, তখন তাকে পার্টিসিপল বলে। এই যে সূক্ষ্ম একটি ব্যাপার, এটা যদি আমরা একটু খেয়াল করি, সেক্ষেত্রে কিন্তু আমরা খুব ইজিলি ব্যাপারটাকে মাথায় রাখতে পারবো। কেননা যখন আমরা দেখছি সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, আমরা জানি যে কোনো একটি সেন্টেন্সকে যদি আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করে থাকি, সেক্ষেত্রে যে উত্তরটি পাওয়া যায় সেটি নাউন হয়। এবং এক্ষেত্রেও আমরা যদি সুইমিংকে প্রশ্ন করে থাকি, এই সেন্টেন্সটিকে যদি প্রশ্ন করে থাকি যে মানে কি একটি ভালো এক্সারসাইজ, সেন্টেন্সে বলা হচ্ছে যে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। যখন এই কথাটি আমাদেরকে বলা হয় যে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, এই কথাটি কিন্তু বেসিক্যালি আমাদেরকে বোঝানো হচ্ছে যে সাঁতার একটি ভালো ব্যায়াম। এবার আমি যদি সেন্টেন্সকে প্রশ্ন করি, সাবজেক্টকে প্রশ্ন করি যে কি একটি ভালো ব্যায়াম, সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসে যে সুইমিং। এই যে কি অ্যান্সার আমরা সুইমিংটা পেয়েছি, সেটাই কিন্তু একই সাথে আমার ভার্ব এবং একই সাথে আমার নাউনের কাজ করছে। সেক্ষেত্রে এই যে অ্যান্সারটি, এটি কিন্তু হয়ে যাচ্ছে জিরান্ড, কেননা এটি অ্যাডজেক্টিভের কাজ করছে না। এবং আমরা জানি যে কোনো একটি সেন্টেন্স থেকে যদি অ্যাডজেক্টিভকে আলাদা করে বের করতে হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা যে কোনো একটি সেন্টেন্সকে কেমন বা কিরকম দ্বারা প্রশ্ন করি। দেখুন, যদি এমন কোন একটি সেন্টেন্স থাকতো, সেখানে আমি যদি মানে এই আইএনজি যুক্ত কোনো একটি ভার্ব যদি আপনার অ্যাডজেক্টিভ এবং একই সাথে সাথে ভার্বেরও কাজ করতো, সেক্ষেত্রে কিন্তু আমরা তাকে বলতে পারতাম পার্টিসিপল। এবং পার্টিসিপল তিন প্রকারের হয়ে থাকে। পার্টিসিপলের প্রকারভেদ আমরা মোটামুটি জানি, একটা প্রেজেন্ট পার্টিসিপল, একটা পারফেক্ট পার্টিসিপল। তো এই যে ব্যাপারগুলো আছে আপনার, এই যে পার্টিসিপলের ব্যাপারগুলো আছে, এগুলো যদি একটু চাকরি পরীক্ষার জন্য আমরা ডিটেইলে দেখে নেই, সেক্ষেত্রে কিন্তু আমাদের চাকরি পরীক্ষার প্রিপারেশনটা অনেকটাই গোছানো হয়ে যাবে। এরপরে দেখে নিচ্ছি এরপরে কি আছে। দেখেন এটার অ্যান্সারও জিরান্ড হয়েছে।
তো এই যে আমাদের মোটামুটি আজকের যে প্রশ্নগুলো ছিল, এই প্রশ্নগুলো থেকে কিন্তু মোটামুটি যে চাকরি পরীক্ষাগুলো আছে সেখানে বেশিরভাগ ক্ষেত্রেই প্রশ্ন এসে থাকে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই এই চাকরি পরীক্ষার যে প্রশ্নগুলো আছে একটু কনফিউজিং থাকে। এবং আমরা স্পেসিফিক্যালি আমি চেষ্টা করি যে ইংরেজি রুলস থেকে দূরে গিয়ে সহজ ভাষায় সহজভাবে কিভাবে ইংরেজি মুখস্থ রাখা যায়, সহজভাবে কিভাবে ইংরেজি বোঝা যায়, সেটাকে আমি প্রেফার করে থাকি। তো সেক্ষেত্রে এই রুলস থেকে দূরে থেকে ইংরেজিতে যদি ভালো হতে চান এবং ইংরেজিতে যদি একটু ভালো করে বেসিক থেকে বুঝতে চান, সেক্ষেত্রে অনেকেই আমাদের সাথে কমেন্ট করছেন, অনেকেই আমাকে বলছেন যে স্যার আমি আপনাদেরকে মানে আমি আপনাকে চিনি বা আপনাদেরকে চিনি, বিদ্যাবাড়ি সার্ভিস সম্পর্কে অনেকে বলছেন। তো সেক্ষেত্রে আমাদের কাছে যে ইয়েটি আছে, কোর্সটি আছে, সেখানে আপনারা চাইলে এনরোল করতে পারেন, বা আপনি যদি জানতে চান কোর্সের সম্পর্কে ডিটেইলে কোনো কিছু জানতে চান, সেক্ষেত্রে আপনি আমাদেরকে ফোন দিয়ে জানাতে পারেন। আমাদের থেকে কোনো ইনফরমেশন চাইলে সেটিও আপনি পেতে পারেন, বা আপনার যদি কোনো একটা চাকরি রিলেটেড কোনো একটা ইনফরমেশন, ধরেন কোনো একটা তথ্য দরকার যে স্যার এটি কখন হচ্ছে বা এটি আমি এই ট্র্যাকে আছি, আমার এখন কি করা উচিত, যে কোনো প্রকার সার্ভিসের জন্য আপনি যদি চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং আমাদের যে কোর্স ফিটি আছে সেটি ব্যাংকের জন্য যেটি নির্ধারণ করা হয়েছে সেটি আসলে হচ্ছে 4,000 টাকা, যেটি পূর্বে ছিল 10,000 টাকা। এবং যদি আমাদের সার্ভিস সম্পর্কে আপনার কিউরিওসিটি থাকে এবং যদি আমাদের সার্ভিস সম্পর্কে আপনারা জানতে চান, সেক্ষেত্রে এই যে স্ক্রিনে দেখানো নাম্বারগুলো আছে এখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং আমাদের আমাদের যে দক্ষ R&D টিম আছে, আমাদের যে দক্ষ টিচার্সরা আছে, আপনারা সবাই MI প্রধান মুকুল স্যারকে চেনেন। তো আমাদের যে দক্ষ টিমরা আছে তাদের সার্ভিস সম্পর্কে আপনারা মোটামুটি অবগত আছেন, এবং যারা জানেন না তারা যদি এ ব্যাপারে কোনো তথ্য সম্পর্কে কিউরিয়াস হন, সেক্ষেত্রে আমাদের সাথে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন। তো এই ছিল আজকের যে প্রথম পর্ব। সেই পর্বটির মধ্যে আমরা কিছু প্রশ্ন অ্যানালাইসিস করে কিছু প্রশ্ন নিয়ে এসেছি, যে প্রশ্নগুলো প্রতিনিয়ত আপনাকে চর্চার মধ্যে রাখার আমরা একটা প্ল্যান করেছি, এবং কিছুদিন পর পর আমরা এই প্রশ্নগুলো চর্চার মধ্যে আপনাদেরকে একটা সার্টেইন টাইম পরপর বা একটা সার্টেইন সময়ে আপনাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর এবং ব্যাখ্যা সহ আপনাদের জন্য নিয়ে আসবো সামনে। এবং ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পড়ালেখার সাথেই থাকবেন, বিদ্যাবাড়ির সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।